প্রতিযোগিতা দিলে প্রথম স্থান। তো আমি ছিলাম লেফট আর্ম অফ স্পিনার। আচ্ছা আচ্ছা। মানে বামহাতি ব্যাটসম্যান, বামহাতি বলার এরকম। চ্যানেল সর্বপ্রথম আমি একটা টেক চ্যানেল খুলছিলাম। না, আমি তো একটা সময় মনে করতাম আমি যদি জীবনে কিছু করি হয়তো ক্রিকেটারই হবো। কিভাবে কাইন্ড চান্স অফ দেওয়া যায়? কিছুটা দুর্নীতি বা স্বজনপ্রীতি। হ্যাঁ, এটার কারণে বাংলাদেশের এডিট করে লাগাইছেন নাকি উনি সত্যি সত্যি গাইছে। আচ্ছা তো আচ্ছা। এইগুলো যখন আমাকে কল দিয়ে বলে তখন মানে হাসি আসে আর কি। হাসি পায়। জি, টিউবের ওটা কথা প্রায় আছে। 25-26 মিলিয়ন প্লাস। এরপরের প্রশ্ন হচ্ছে আপনার প্রিয় 3জন শিল্পীর নাম জানতে চাই, মানে চাহিদা আমি ছিল। ভাবছি এটাই হয়তো আমার জীবনের সবচেয়ে ফ্লপ গান। ও আচ্ছা, মানে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম কিভাবে, মানে একটা অংশ হচ্ছে চৌধুরী আপনার, এটা কি পারিবারিক ভাবে নাকি পরবর্তীতে আপনি? মানে আমার দাদারা বা ওনারা যারা ছিল ওনার মানে পায়ে হেঁটে হজ করছে। উল্টা বলবো? উল্টা বলতে হবে, মানে পছন্দ না তারপরে বলবেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত করছি স্টার ভিউর পক্ষ থেকে। আমি দিল মাহমুদ সাব্বির আছি চায়ের আড্ডায়। প্রাকৃতিক একটি পরিবেশ, আর আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তাকে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমান সময়ে নাশিদ অঙ্গনে রাসূলের শানে নাশিদ গেয়ে যিনি ব্যাপক আলোচিত এবং প্রশংসিত হয়েছেন, আমাদের সময়ের অত্যন্ত জনপ্রিয় শিল্পী আবির চৌধুরী। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আজকে স্টার ভিউ পেয়ে অনেক আনন্দিত। আলহামদুলিল্লাহ। তো আপনার সম্পর্কে আজকে কিছু জানবো, দর্শকও জানবেন, নতুন করে আপনাকে চিনবেন। আপনি ইতিমধ্যেই ব্যাপক আলোড়িত হয়েছেন। আলহামদুলিল্লাহ। তো প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাই, যেটা অনেকেই জানতে চায় বা নতুন তরুণ নাশিদ শিল্পী যারা আছেন, আপনার নাশিদ যাত্রাটা কিভাবে শুরু হয়েছে? আমার নাশিদ যাত্রা বলতে আমি শুরু করেছি আমি যখন ছোট, একবারেই ছোট, যখন ক্লাস 3-তে পড়ি এমন একটা সময়। আপনি তো মাঝখানে ক্রিকেটারও ছিলেন, ক্রিকেটও খেলেছেন, ওই সম্পর্কে আসবো। জি তারপরে নাশিদে কিভাবে আসা? জি, একবারে ছোট থেকেই আমরা, যেমন পাকিস্তানে অনেকগুলো শিল্পী আছে যেমন ওয়াইস রেজা কাদেরী, আচ্ছা ফারহান আলী কাদেরী, ওনাদের আচ্ছা। সঙ্গীতগুলো মোবাইলে প্রচুর চলতো। তখন তো বাটন মোবাইল ছিল, তো বাটন মোবাইল থেকে শুনতাম এবং সেগুলো শুনে শুনে মুখস্থ করতাম। তো মুখস্থ করে, এবং আমি স্কুলে যেহেতু পড়তাম, স্কুলে পড়ার কারণে এখানে ইসলামী বই একটা আছে না, ইসলামী বই, ওইটার শেষ পেজে একটা ইয়া ছিল, ইয়া নবী সালাম আলাইকা, মানে ওটার প্রতিটা শেষ পেজে দেখা যেত এটা। তো এটা মোবাইল থেকে দেখে দেখে শুনে শুনে এগুলা মুখস্থ করতাম। তারপর এগুলা এলাকার বিভিন্ন মাহফিলে ছোট ছোট ভাবে গাইতাম, এবং স্কুলের প্রতিযোগিতা দেখা যেত। প্রতিযোগিতা দিলে প্রথম স্থান, এরকম একটা পুরস্কার সবসময় পেতাম আর কি। মাশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে মানে ছোটকাল থেকে জিনিয়াস ছিলেন? না না ভাই, এরকম জিনিস না, বিশেষত গাওয়ার ক্ষেত্রে আর কি। জি আলহামদুলিল্লাহ। তো প্রথম হওয়ার কারণে তো ওইখানেই দেখবেন প্রতিটি স্কুলে আবার হুজুর স্যার এরকম একজন থাকে। জি। তো উনি আমার আব্বুকে বলছে যে ওকে মাদ্রাসায় দিয়ে দেন, ওকে যদি মাদ্রাসায় দেন তাহলে সে ভালো করবে। তো আমি ওইখান থেকে ক্লাস 3 পাস করে আবার ক্লাস 3-তে মাদ্রাসায় ভর্তি হয়েছি, কারণ এত খাটো ছিলাম আমাকে বিশ্বাস করে না যে আমি পড়ে। আচ্ছা আচ্ছা। So, আবার 3-তে ভর্তি হয়েছি। তো এভাবেই আমার শুরু। তারপর এলাকাতে গাওয়ার কারণে যেহেতু একটু সুর ভালো ছিল, ওতপ্রোত ভাবে জড়িত হলেন, মানে এখন যে অনেক পরিচিত হয়েছেন বা মানুষের কাছে ভালোবাসা পাচ্ছেন, এই ওতপ্রোত ভাবে জড়িত হওয়া কত বছর যাবত, মানে ইদানিং কালে কত এটা বছর? যেমন অনলাইনে আমার এলাকার বা আমার পরিচিত যারা আছে একবারে ক্লোজ ভাই ব্রাদার, জি। ওনারা এমনও অনেক মানুষ আছে যারা এখন থেকে আমার ছোটকালের গাওয়া অনেক বেশি পছন্দ করে। আচ্ছা আচ্ছা। তখন মানে অনলাইনে তো এরকম কিছু বুঝতাম না, জি। তো ছোটবেলায় স্টেজ প্রোগ্রাম করতাম, তো সেখান থেকে ওনারা বেশি পছন্দ করতো যে আমি অনেক হাইতে গাইতে পারতাম বা অনেক সুর দিলে লাগতো, আচ্ছা আচ্ছা। এরকম আর কি। তো অনলাইনে চ্যানেল নিয়ে কাজ করতেছি প্রায় 5-6 বছর এরকম আর কি। আচ্ছা আচ্ছা। তারপর মানে সর্বপ্রথম কোন নাশিদটার মাধ্যমে আপনি বেশি আলোচিত হয়েছেন, যদিও আমরা জানি, তারপর আপনার কাছ থেকে একটু এটার অনুভূতি জানতে চাচ্ছি। সর্বপ্রথম হচ্ছে এটা আরেকটা চ্যানেল আপলোড ছিল, সেটা হচ্ছে আরশের মেহমান। আচ্ছা এটা আচ্ছা হচ্ছে যে আমাদের অলিউল্লাহ আশিক হুজুরের লেখা। আচ্ছা আরশের মানে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। আচ্ছা। তো এটা আলহামদুলিল্লাহ খুব বাংলাদেশ ব্যাপী মানে প্রচুর মানে ভাইরাল ছিল। এখনো যদি দেখেন এটা 162 নাকি 165 মিলিয়ন প্লাস ভিউ আচ্ছা আচ্ছা। একটা চ্যানেলে। জি। তো বাট আমার চেহারা নাই ওখানে, তো অনেকেই জানে না যেটা আমার, মানে কিছু মানুষ জানে যেটা আমার গাওয়া, কিন্তু অনেকে জানে যে বিভিন্ন অনেকের গাওয়া। তো ওই থেকে প্রথম আমার হয়েছে। আর নিজের পার্সোনাল চ্যানেলের কথা যদি বলি, জি তাহলে সেটা হচ্ছে সোনার মদিনা বহুদূরে, সেটা হচ্ছে যে আমাদের চট্টগ্রামের জি। সেলিম রিয়াদ হাক্কানি হুজুরের লেখা এবং ওনারে শুরু কর। আচ্ছা। ওইটাই সর্বপ্রথম একটা ভালো। এখন ওইটার ভিউ সংখ্যা ইউটিউবে ওটা কত প্রায় আছে? 25-26 মিলিয়ন প্লাস। বাহ মাশাআল্লাহ। এরকম। এটা হচ্ছে আপনার পার্সোনাল চ্যানেল। জি।
অনেক অনেক ধন্যবাদ। আপনি এভাবে এগিয়ে যাবেন, আরো বেশি মানুষের ভালোবাসা পাবেন। এরপরে আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি এটা হচ্ছে, আপনি একটা নাশিদ গাইবেন, সেটা চুজ করার ক্ষেত্রে আপনি কোন বিষয়টাকে প্রাধান্য দেন? আমার চ্যানেলে যদি দেখেন, আমাদের ধরতে গেলে আমাদের অডিও ভিডিও প্রোডাকশন পুরো কমপ্লিট, মানে সবই আছে। আচ্ছা আচ্ছা যেরকম কোয়ালিটি বলি, মানে জি। পুরো প্রোডাকশন আছে, ড্রোন থেকে শুরু করে সবই আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা বাট তাও আমাদের এক একটা গান দিতে দেখা যায় 1 মাস 2 মাস লাগে। আমার রিসেন্ট গান যেটা আপলোড দিছে আমার সবাই আয়োজন, ওইটা 2 মাস প্লাস, এখন আরেকটা গান আপলোড দেয়নি। হ্যাঁ তো সেই ক্ষেত্রে লেখা যতক্ষণ ধরে মানে মানে হার্ড টাচই না হয় বা ওরকম মন মতো পাই না, ততক্ষণ মানে করতে ভালো লাগে না। তারপরে অনেক চেঞ্জ করাই, এবং কথা বলতে বলতে দেখা যায় একটা ভালো মন মতো যখন মনে হয় না এখন ঠিক আছে লেখাটা, তখনই করি। আর সুরের ক্ষেত্রে এরকম, যতক্ষণ শুরু করে দিছে, বাট তাও আমি একটু আমার নিজের মতো করে একটু ইম্প্রোভাইজ করে তারপর এটা গাই আর কি। তো সেই ক্ষেত্রে টাইম লাগে। এরপরে জানতে চাই আপনার বললেন যে আরশের মেহমান, এটা হচ্ছে আপনার সবচেয়ে জনপ্রিয়, মানে ফার্স্ট জি। জনপ্রিয়। তো এই গানটা রেকর্ডের সময় বা মানে তখন কেমন অনুভূতি ছিল, যে এতটা সাড়া পাবেন এরকম কি মানে চাহিদা আমি ছিল? ভাবছি এটাই হয়তো আমার জীবনের সবচেয়ে ফ্লপ গান, কারণ আচ্ছা, রেকর্ড দিয়ে আচ্ছা। ভালো লাগে না আমার। আচ্ছা, তো যে এটা কত সালে? এটা এগুলার সোনার মদিনা বহুদূর এগুলো সবার আগেরই। এটা কত সাল এটা ভুলে গেছি, কয় বছর হবে এটা মনে মনে নেই। নাই? হ্যাঁ হ্যাঁ, কত বছর হবে এটা মনে নেই, 5-6 বছর এরকম হবে মনে হয়। আচ্ছা মনে হয়। আচ্ছা আচ্ছা তো যখন রেকর্ড দিলাম, রেকর্ডটা দেওয়ার পরে মানে আমার মনে হয়েছে যে ভালোভাবে রেকর্ড দিতে পারিনি। আচ্ছা, সেটা কোন স্টুডিওতে রেকর্ড এটা হচ্ছে চট্টগ্রামের মাহফুজ ইমন ভাই, মানে আচ্ছা। একজন সাউন্ড ডিজাইনার আছে। আচ্ছা তো ওনার কাছে রেকর্ড দিছিলাম। তো ওনার কাছে রেকর্ড দেওয়ার পরে যখন ওরকম ভালো লাগে নাই, ওনাকে বললাম যে ভাই, উনিও বলবে যদি ওনার সাথে কথা হয়, ওনার সাথে বললাম যে ভাই এটা তো রেকর্ড দিয়ে ভালো লাগে নাই, কি করা যায়? উনি বলতেছে না, এটা 100% ইনশাল্লাহ ভালো হবে। তো আমি ততক্ষণ পর্যন্ত যখন লাস্ট আউটপুট দেখলাম, তখন আমি বলবো মাশাআল্লাহ, এটা কিভাবে এত ইয়া হইলো, মানে বাহ, এত কিভাবে মাশাআল্লাহ। গাইলাম, এরকম আর কি। জন্ম এবং বেড়ে ওঠা জি। কোন জায়গায়? আমার জন্ম এবং বেড়ে ওঠা চট্টগ্রামে। চট্টগ্রাম কি শহরেই? চট্টগ্রাম একেখান আমাদের আচ্ছা। বাসা, আচ্ছা অলংকার এবং একেখানের মাঝখানেই আর কি। আচ্ছা, এবং আমাদের বাড়ি হচ্ছে যে লক্ষ্মীপুর, মানে বাড়ি লক্ষ্মীপুর, বাট আমরা ছোটবেলা থেকে, আমার আব্বু সহ আমরা সবাই চট্টগ্রামে একবারে ছোটবেলা থেকে। ও আচ্ছা, মানে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম কিভাবে মানে আমার সূত্রপাতটা? আব্বু অনেক ছোটবেলা থেকে চট্টগ্রাম, আচ্ছা ওই কারণে আর কি সবকিছু চট্টগ্রামে। আচ্ছা আচ্ছা, আপনার তাহলে একটু প্রশ্ন আসে, আপনার আব্বু কি করেন এবং আপনারা কয় ভাই বোন, একটু পরিবার সম্পর্কে জানতে জি জি, চাচ্ছি। আমার আব্বু এখন একটা ব্যবসা করেন ফলের, আচ্ছা। আর আমাদের 3 ভাই, আচ্ছা আচ্ছা, আপনি কি আর কোনো বোন না, আমি বড়। সবার বড়? জি। আপনার ছোট ভাইরা কি পড়াশোনায় এখনো আছেন? হ্যাঁ, আমার ছোট ভাই একটা আছে সাব্বির চৌধুরী, ও মানে ভিডিওর কাজ করে, সিনেমাটোগ্রাফি, ভিডিও এডিটিং, এগুলো সবকিছু, মানে আমার যে গানগুলো দেখেন সবই ওর, মানে সব ওর করা। আচ্ছা আচ্ছা হয়তো মাঝখানে কেউ একটা এরকম ভিডিও করছে, বাট একবার 95% সব ওর করা, আচ্ছা আচ্ছা। এরকম আর কি। আর প্রশ্ন যেহেতু আসলো, তাহলে জানতে চাই, মানে আবির চৌধুরী, আপনার নামের একটা অংশ হচ্ছে চৌধুরী, আপনার এটা কি পারিবারিক ভাবে নাকি পরবর্তীতে আপনি? না না, এটা পারিবারিক ভাবে। আমাদের বাড়ির নাম হচ্ছে চৌধুরী হাজিবাড়ি, আচ্ছা চৌধুরী হাজিবাড়ি। তো হাজিবাড়িটার কারণ হচ্ছে, মানে আমি শুনছি, আমি তো আর দেখি নাই ওনাদেরকে, মানে আমার দাদারা বা ওনার যারা ছিল, ওনার মানে পায়ে হেঁটে হজ করছে বা এরকম নাম ডাক ছিল। তো ওইটার আমাদের বাড়ির নাম হয়েছে চৌধুরী হাজিবাড়ি। তো চৌধুরী এই কারণেই মানে এরকম আর কি। আচ্ছা আচ্ছা, ছোটবেলা থেকে নাশিদ মানে গাওয়া শুরু করেছেন বললেন, প্রথম প্রভাবটা কিভাবে পড়েছে, মানে কার মাধ্যমে, মানে কি দেখে বা কিভাবে অনুভব করলেন? ছোটবেলা থেকে কেন জানি মানে গজলগুলো বেশি ভালো লাগতো আর কি। আচ্ছা তো এই কারণে গজলগুলোর প্রতি আলাদা একটা টান ছিল, এবং মোবাইলে দেখতাম শুধু গজলই, মানে গান ওরকম তো দেখা হতো না। জি। তো সেই ক্ষেত্রে এগুলা শুনতে এগুলোর প্রতি আলাদা একটা টান আর কি। আকর্ষণ তৈরি হয়েছে। এরপর আপনার একটু শিক্ষা জীবন সম্পর্কে জানতে চাই। জি। আপনি কোথায় কি পড়েছেন বা এখন কি করছেন, মানে সব মিলিয়ে? আমি ছোটবেলাতে স্কুলে পড়ছি, তারপরে দাখিল পর্যন্ত চট্টগ্রাম নেসারে কামিনের মাদ্রাসা, স্কুলে কোন পর্যন্ত পড়েছেন? ওই যে 3 পাস। 3। হ্যাঁ। পরে আবার 3-তে ভর্তি হলেন, যেটা বললেন আর কি। তারপরে কলেজ মোস্তফা হাকিম আচ্ছা ডিগ্রি কলেজ। এটার কারণ আছে, সেটা হচ্ছে আমি তখন ক্রিকেট খেলতাম, আচ্ছা। স্বাভাবিক। তো ক্রিকেট খেলার কারণে দেখা যায় মানে ওই পরিবেশের সাথে মানে মানে ওই ইয়াটা পাচ্ছিলাম না। আমার আমি তো একটা সময় মনে করতাম আমি যদি জীবনে কিছু করি হয়তো ক্রিকেটারই হবো, কিন্তু আচ্ছা, আচ্ছা। আল্লাহর চাওয়া আরেকটা।
এটা তো আর ইয়া করা যায় না, আল্লাহ যেখানে লিখে রাখছে ওইটাই। এবং ক্রিকেট খেলার কারণে যেমন চট্টগ্রাম একটা লিগে 2nd ডিভিশন, আমার ওইটাই ছিল লাস্ট খেলা। তো ওইটার পর আমি মানে আস্তে আস্তে ছেড়ে দিয়েছিলাম। ওইটাও আমার সেমিফাইনালে আমার এক ম্যাচে সর্বোচ্চ 6 উইকেট, তার স্কুল লেগে এক ম্যাচে 7 উইকেট। এবং বাংলাদেশের লেফট আর্ম অফ স্পিনার, মানে বামহাতি বলার যারা আছে ওদেরকেও সবসময় দাম থাকে, তো আমি ছিলাম লেফট আর্ম অফ স্পিনার, আচ্ছা আচ্ছা মানে বামহাতি ব্যাটসম্যান বামহাতি বলার এরকম আর কি। আচ্ছা তো সেই ক্ষেত্রে আমার কোচেরাও বলতো যে ও ক্রিকেটার হবে বা এরকম আর কি। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করতাম হয়তো ক্রিকেটারই হবো, এরকমের কারণে দেখা যায় আমি আমার বোর্ডের পরীক্ষা পর্যন্ত দিতাম না। আচ্ছা একটু পরীক্ষা দিয়ে আমি ভাবতাম যে আমি অনেক বড় ক্রিকেটার, আমার ইয়ার পরে খেলা আছে, একটু লিখে যাইতাম গা। আচ্ছা তো দেখা যায় এগুলোর কারণে আমার রেজাল্ট পুরা জি। একটু সমস্যা হয়েছে, মানে মানে পাস করলে হয়েছে এরকম আর কি, লিখে যাইতাম না। তো ভাবতাম যে হয়তো ক্রিকেটারই হব। তো সেই ক্ষেত্রে ওইটার কারণে কি করছি, আমি ইয়াতে ভর্তি হয়ে গেছি, কই কলেজে। আচ্ছা আচ্ছা তো তারপর আর কি ইন্টার দিলাম 22-এ, আচ্ছা। তারপর এখনো চলতেছে আর কি। আচ্ছা আচ্ছা ওখানে অধ্যয়নরত আছেন? না, ওখানে নাই, আরেক জায়গায়। অন্য জায়গায়। আপনি তো ক্রিকেটের সাথেই একদম জড়িয়েছিলেন, তো পরে ক্রিকেটটাকে বাদ দিয়ে নাশিদে আসলেন, এই সময়টার কথা জানতে চাচ্ছি। তো ক্রিকেট আমি প্র্যাকটিস করছি প্রায় 6 বছর। তো আচ্ছা। সেক্ষেত্রে প্রথম 3-4 বছর একবারে টানা শুধু ক্রিকেটেরই ছিলাম। তো তখন দেখা যায় এলাকা ভিত্তিক প্রোগ্রাম আসলে ওরকম করতাম না, আচ্ছা প্রোগ্রাম আসলে ওরকম নিতাম না এবং করতাম না, সত্যি কথা এটাই। এটা মানে সালটা বলতে পারতেছি না, আচ্ছা আচ্ছা মানে তখন ওরকম করতাম না। মানে নাশিদের প্রোগ্রাম আসলেও করতেন না, ক্রিকেটে এতটাই ভালো লাগা ছিল আর কি, মানে নেশা ছিল, মানে এরকম আর কি। তো আচ্ছা, আচ্ছা। সারাদিন শুধু এগুলা নিয়ে। পরে এটা কিভাবে কাটালেন এবং কিভাবে নাশিদে? তো আস্তে আস্তে আমি মানে চিন্তা করলাম যে ক্রিকেট খেলতেছি এবং এটার পাশাপাশি একটা চ্যানেল চালাই, মানে একটা ইউটিউব চ্যানেল খুলি। আচ্ছা আচ্ছা তো ইউটিউব চ্যানেল সর্বপ্রথম আমি একটা টেক চ্যানেল খুলছিলাম, মানে আমি মোবাইলের কিভাবে কি করে এগুলো মানে- শিখাবো। জি তারপরে 3-4টা নাকি 5-6টা হয়তো ভিডিও করছি, করে মানে আবার মন চাইছে কি রে, আমার একটা গলা আছে বা এটা দিয়ে তো কিছু করা যায়, কত সুন্দর মানুষ এত ইয়া করলো, এবং সবাই বলে যে তুমি নাশিদ আপলোড করো বা গজল আপলোড করো। হুম তো আমি এগুলো কেন করতেছি? তো আমি কি করছি, এটা ইয়া করছি। তারপর কি করছি, মানে আস্তে আস্তে মোবাইল দিয়ে ভিডিও বানানো শুরু করছি। তখন তো কিছুই নেই, কারণ এগুলো নিয়ে চিন্তাই নেই, তো কি করব। হ্যাঁ হ্যাঁ তো মোবাইল দিয়ে কি করতাম, একটা পিছনে সবুজ পর্দা দিয়ে, মানে সামনে এমনি একটা মোবাইল একটা অ্যাপস আছে কাইনমাস্টার মনে হয়, হ্যাঁ হ্যাঁ এরকম। তো ওইটাতে কি করতাম, ইয়া করে ওইটা থেকে ডিলে রিভার্ব এগুলো দিয়ে মানে এমনি ছেড়ে দিতাম, ছেড়ে এগুলো ছাড়তে 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 এবং ইউটিউবে দেখতাম যে কিভাবে ইমপ্রুভ করা যায়। আচ্ছা তো এগুলোও ছাড়ার পর দেখা যেত 20,000 30,000 40,000 ভিউ যেত, বাহ বুঝছেন? আচ্ছা হ্যাঁ। তো এরকম করতে করতে তখন মানে এগুলো করতে করতে আবার শিফট গেছে কোথায়, গানের ভিতর। তো আবার মাঝখানে কি হয়েছে দেখলাম, মানে কি বলবো, এগুলো তো বলার বিষয়। যেমন ক্রিকেটের ভিতরে আপনারা নিজেরাও জানেন, মানে একটু সমস্যা যে মানে যে কোচ উনি সবসময় চাইবে, মনে করেন এইজ লেভেলের যারা সিলেক্টর, হ্যাঁ। উনি যদি ওই জায়গায় দাঁড়ানো থাকে, ওনার একাডেমির যেই ছেলেরা থাকে সবসময় উনি চাইবে ওই ছেলেরা কিভাবে নির্বাচন করা যায়, ওরা মানে কিভাবে কাইন্ড চান্স অফ দেওয়া যায়। কিছুটা দুর্নীতি বা স্বজন প্রীতি, হ্যাঁ, এটার কারণে বাংলাদেশের এই অবস্থা। পরে অনীহা তৈরি হয়েছে ওখান থেকে। হ্যাঁ, তারপর দেখলাম যে না, এখানে ইয়া করা যাবে না। আমি আন্ডার 16-এ এইজ লেভেলে, মানে আপনার ফেরাটা হচ্ছে এরকম যে আপনি চাচ্ছে মানে নাশিদ গেয়েও মানে মোটামুটি সাড়া পাচ্ছিলেন, পাশাপাশি হচ্ছে ওইদিকেও একটু স্বজন প্রীতি, মানে এর নানান অনীহার কারণে আবারও নাশিদে ফিরলেন এবং নাশিদেই। তারপর কোচের সাথে কিছু ভেজাল হয়েছিল, তো তারপর আমি বলছি আর যাবো না, তো না যেতে না যেতে এখন বাদ, একদম এরকম আর কি। ক্রিকেটটাকে একদম বাদই দিয়েছে। এটা হয়ে গেছে মনে করেন 3 বছর বা 3.5 বছর এরকম, আর একটু বেশি হইতে পারে। এখন কি ক্রিকেট খেলা হয়? ভাই এখন তো এরকম সময় পাই না, ও আচ্ছা আচ্ছা এরকম আর কি। আচ্ছা, অনেক কিছু আপনার কাছ থেকে জানলাম আবির চৌধুরী। এবার আপনার কাছ থেকে জানতে চাই, ভবিষ্যতে কি আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার আগ্রহ ইচ্ছে আছে কিনা, বা এটার জন্য কি প্ল্যানে আছেন? জি ইনশাআল্লাহ, এটা তো এখন থেকেই চাই, এখন থেকেই চেষ্টা চলতেছে যে কিভাবে আমাদের এই আমরা যেই এখন অঙ্গনে আছি এটা কিভাবে আন্তর্জাতিকভাবে আমরা বিস্তার করতে পারি, মানে জি। ওয়াইড ভাবে ছড়াই দিতে পারি আর কি। তো সেই ক্ষেত্রে এটা তো একটা লিঙ্ক লাগে স্বাভাবিক, একজন যদি বাংলাদেশ থেকে একটা এরকম একটা করতে পারে, তারও দেখা যায় অনেকে যেতে পারে। জি। তো সেই ক্ষেত্রে সবাই মিলে কাজ করতেছে আলহামদুলিল্লাহ, বাট অনেক ইচ্ছা আছে যে এভাবে কাজ করার আর কি। এরপরে জানতে চাচ্ছি, আপনি যদি শিল্পীও না হতেন, ক্রিকেটারও না হতেন, তাহলে কি হতে চাইতেন? আমি আর কিছু খুঁজে পাইতেছি না ভাই। আচ্ছা কারণ এই দুইটাই মনে প্রাণে আমি কাজ করছি। আচ্ছা আচ্ছা
এরপরে আপনার কাছে জানতে চাই কোন শহরের প্রতি মায়া এবং কোন খাবারের প্রতি। ওইভাবে তো কখনো ভেবে দেখি নাই, বাট গরুর মাংস। আচ্ছা আচ্ছা, আর কোন শহর? শহরের কথা যদি বলি, এরকম মানে এখন পর্যন্ত চিন্তা করি নাই, বুঝছেন তো। ছোটবেলা থেকে যে এলাকায় আছি ওইটাই ভালো লাগবে। চট্টগ্রাম। হ্যাঁ, কারণ ছোট থেকে বেড়ে ওঠা এখানেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ। সর্বশেষ জানতে চাচ্ছি, রেকর্ডিং এর সময় বা শিল্পী জীবনের কোনো এমন কোনো ঘটনা আছে মনে হলে খুব হাসি পায়? ওইটা মানে ওইটা আর একটু অন্যভাবে বলি, সেটা হচ্ছে যেমন বিরহে দিলপুরে ছারখার। হ্যাঁ, ওইখানে একটা মাঝখানে একটা করছিলাম, একটা টান দিছিলাম আর কি। এটার মনে করেন রাসূলুল্লাহ বলে একটা মানে আমি একটা করছিলাম। তো সেটা একটু বেশি হাই স্কেল হওয়ার কারণে আচ্ছা আচ্ছা, অনেকেই আমার এই গানটা যে মিক্স মাস্টার করছে মানে মনির হাসান ভাই, ওনাকে অনেকেই কল দিয়ে এবং মেসেজ দিয়ে জিজ্ঞেস করতেছে, ভাই এদিকে এডিট করে লাগাইছেন নাকি উনি সত্যি সত্যি গাইছে। আচ্ছা তো এইগুলো যখন আমাকে কল দিয়ে বলে তখন মানে হাসি আসে আর কি। হাসি পায়। জি, যাক, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো আপনার সাথে আড্ডা দিয়ে। এখন আমরা কিছু ব্যতিক্রমী প্রশ্নে যাব। এই প্রশ্নের পর আমাদের প্রোগ্রাম আজকে আমরা শেষ করব। এরপর যে প্রশ্নটা যাব, আমি আপনাকে যা জিজ্ঞাসা করব তা আপনি উল্টোটা বলবেন। আচ্ছা, মানে মানে আমি যেটা প্রশ্ন করব, অপছন্দের যেটা, আপনি সেটার উত্তর দিন। মানে তারপরে এগুলো কেটে কেটে ছাড়বেন। দর্শকরা তো আপনাদের কাছ থেকে এমনটা চায়। জি জি। আচ্ছা, প্রথমে জানতে চাই আপনার প্রিয় শিল্পী। উল্টা বলবো? উল্টা বলতে হবে, মানে পছন্দ না তারপরে বলবেন। হিরো আলম। যাক, আমি এমন একটা আনসারই আপনার কাছ থেকে চাচ্ছিলাম। খুব ভালো লাগলো। প্রিয় খাবার? মুলা। আচ্ছা, এরপরে হচ্ছে প্রিয় জায়গা? ড্রেনের পাশে। সুন্দর উত্তর। এরপরে হচ্ছে আপনার প্রিয় ব্যক্তি? প্রিয় ব্যক্তি তসলিমা নাসরিন। আমরা জানলাম আপনার কাছ থেকে আপনি যা অপছন্দ করেন সেগুলো আপনার কাছ থেকে জানলাম। এরপরের প্রশ্ন হচ্ছে, আপনার প্রিয় 3 জন শিল্পীর নাম জানতে চাই। কাদেরকে আপনি ফলো করেন বা কাদের গানগুলো আপনার কাছে স্পেশাল মনে হয়? 3 জন শিল্পীর কথা যদি বলি, জি, বাংলাদেশে নাকি বাংলাদেশের বাইরে? যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো প্রান্তের শিল্পীর নাম আপনি বলতে পারেন। বাংলাদেশে আমাদের উবায়দা ভাই আছে। আচ্ছা, ওনার ভিন্নতা এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যে না ভিন্ন স্টাইলে কাজ করে। আচ্ছা, আমরা সবাই তো মনে করেন একই ধারার কাজ করতে করতে অভ্যস্ত, তো সেক্ষেত্রে উনি যেহেতু ভিন্ন ধারা কাজ করে, ওনার কাজগুলো অনেক ভালো লাগে মাশাআল্লাহ। আর বাহিরের যদি বলি, যেমন হ্যারিস জে, তারপরে মাহির জৈন, ওদের ইয়াগুলো অনেক ভালো লাগে, কারণ ওরাও ওইরকম টাইপের কাজগুলো করে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে প্রিয় 3 জনের নাম জেনে নিলাম। পরিবারের বাহিরে আপনার কাছে সবচেয়ে পছন্দের মানুষ কে কে আছেন, মানে স্পেশাল মনে হয় আর কি? পরিবারের বাহিরে? পরিবারের বাহিরে যেমন ওরকম সময় দেওয়া হয় না, যেটা সত্যি কথা, যেহেতু সাউন্ড ডিজাইনও আমাদের করা লাগে, তো সেক্ষেত্রে বাইরে দেওয়া হয় না। বাট বাহিরের যদি আমরা কয়েকজনের নাম বলি, মানে যাদের ছাড়া ওরকম আড্ডা দেওয়া হয় না বা যাদের সাথে আড্ডা না দিলে ওরকম ভালো লাগে না, সেক্ষেত্রে একজন আছে, যেমন আমাদের সোহাগ ভাই, তারপর হাসান ভাই, তারপর আমাদের আরো ফোরামের বা আমাদের শিল্পগোষ্ঠীর আরো কয়েকজন আছে। ওনাদের সাথে থাকলে তখন মানে আলাদা একটা অনুভূতি কাজ করে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। এরপরে সর্বশেষ প্রশ্ন হচ্ছে, আপনার কাছে আমরা 3 জনের নাম বলবো যাদেরকে আপনি একটা গুণ দিতে চান এবং তাদের কাছ থেকে একটা গুণ নিতে চাইবেন। ভাই আমি কি গুণ দিব বলেন? না, থাকে না, এরপরও তো থাকে। নিজের কাছে তো কোনো গুণ নাই। আচ্ছা, প্রথমেই জানতে চাচ্ছি, আপনি আপনার পছন্দের শিল্পী যার নাম বললেন, আবু উবাইদা, তার কাছ থেকে একটা গুণ নিবেন এবং তাকে একটা গুণ দিবেন। ওনাকে কি গুণ দিব বলেন? আচ্ছা, আগে নেওয়ারটা বলেন, তার কাছ থেকে কি নিতে চান? ওনার ভিন্নতা, অনেক দিন ধরে যেহেতু উনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, তো অনেকের সাথে ওনার মেলামেশা এবং অনেক ধরনের ওনার এক্সপিরিয়েন্স এই জগতে। আচ্ছা, তো এই এক্সপিরিয়েন্সগুলো আমি নিতে চাই এই বয়সেই। উনি যেটা দেখা যায় অনেক সময় পর এটা পাইছে, তো আমি যদি এখনই এটা পাই তাহলে দেখা যাবে ওই সময় গিয়ে আরো অনেক ভালো করার একটা পসিবিলিটিস আছে। জি, এই জিনিসটা আর দেওয়ার মতো আমি কি দিব? একটা কিছু দেন। আমি ওরকম দেওয়ার মতো কিছু দেখি না। হ্যাঁ, আর আমি ওনার সাথে একটা ভালো কাজ করতে চাই ইনশাআল্লাহ, আর এবং ভালো একটা সঙ্গীত উপহার দিতে চাই। আচ্ছা, ওবায়দা ভাই হয়তোবা আমাদের ইন্টারভিউ দেখবেন, আপনার সাথে হয়তোবা শীঘ্রই আমরা ওবায়দা ভাইয়ের কোনো একটা গান পেতে যাচ্ছি। এরপরে হচ্ছে মুজাহিদুল ইসলাম বুলবুল, তাকে কি দিতে চান এবং তার কাছ থেকে কি নিতে চান?
ওনাকে আপাতত আমার দেওয়ার মতো ওরকম কিছুই নেই, কারণ উনি আমাদের মোস্ট সিনিয়র। আচ্ছা, আর ওনার কাছে যদি আমি চাই আদব এবং ওনার কথা বলার ধরন। হ্যাঁ ধরন, এবং এই বয়সে উনি এত গুণী শিল্পী হওয়ার কারণেও বা একজন লেখক হওয়ার পরেও জি, ওনার যে পরিমাণ আদবের সাথে সবার সাথে কথা বলেন, এবং ওনার কিন্তু সিলেটে প্রচুর পরিমাণ জনপ্রিয়তা, আচ্ছা, যেটা আপনি গেলে হয়তো বিশ্বাস করবেন, ওটা আমি জানতামও না। এই 1 বছর আগে ওনাকে ওরকম আমি জানতাম, যেহেতু চট্টগ্রাম থেকে সিলেট অনেক দূরে, বাট সিলেটে কয়েকটা প্রোগ্রাম করার পর এমনি দর্শকের কাছে ওনার যে পরিমাণ গুণগান শুনছি, মানে বলার বাহিরে। আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ, ভালো গুণগুলো যাক, নিতে খুব চাই। ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আবির চৌধুরী, আপনি আমাদেরকে সময় দিলেন, স্টার ভিউকে সময় দিলেন। স্টার ভিউ সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। জি, স্টার ভিউ যেহেতু আমাদের ইসলামী সংস্কৃতির একটি অংশ, বা এই জায়গায় কাজ করে যাচ্ছে, তো সবাই মিলে আমরা যদি ওনাদেরকে সাপোর্ট করি, তাহলে আমি আশা করি খুব শীঘ্রই ওনার একটা ভালো একটা অবস্থানে যেতে পারবে ইনশাআল্লাহ, এবং আমাদেরকে তুলে ধরবে। আমাদেরকে তুলে ধরার জন্য ইনশাআল্লাহ। স্টার ভিউ, এবং স্টার ভিউকে তুলে ধরার জন্য আমরা, তো সবাই যদি আমরা একসাথে কাজ করি ইনশাআল্লাহ ভালো একটা কিছু হবে। আমি আশা করি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিলেন। সময় দেওয়ার জন্য আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা ছিলাম সময়ের হালের জনপ্রিয় শিল্পী আবির চৌধুরীর সাথে কথা বললাম, আড্ডা হলো, অনেক কিছু আপনারা জানতে পারলেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সকলকে স্টার ভিউর পক্ষ থেকে আমি দিল মাহমুদ সাব্বির জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।